চিত্রাঙ্গনা ইশরাত জাহান জেরিন পর্ব 16 থেকে 20। আস্তে মানুষ তো ভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকেছে। অভ্র ধীরে ধীরে নীলুর মুখের ওপর থেকে হাত সরিয়ে নিল। তারপর ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল। নীলু খুবই গলা চড়িয়ে বলল, আপনার এত বড় সাহস, আমার মুখে হাত দিছেন? অভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে শান্ত গলায় জবাব দিল, ওহ, মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি। হাতটা অন্য কোথাও দেওয়া দরকার ছিল বুঝি? নীলুর মুখ শুকিয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, অভ্র ভাই। অভ্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর চাপা স্বরে বলল, ছি, এভাবে বললে মরে যাই। আসেন ভাই, একসঙ্গে বুখাই। ওয়াক এসব কই থেকে শিখেছ? নিশ্চয়ই ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীলু মুখ ভেঙচি কাটল, বলল, কমুনা। বিদ্যুৎ ফিরে আসতেই নীলুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতো দীপ্তি ফিরে এসেছে তার চাহনিতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীলু সুন্দর, তবে গায়ের রংটা চাপা। চাপা বললেও ভুল হবে, উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপাই ছিল। দিনকে দিন রূপচর্চার বদৌলতে বেশ উন্নতি হয়েছে। টেনে টুনে ম্যাট্রিক পাস করেছে। এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ে পড়ালেখার নামে ডাব্বা, আবার খালুরে ডাকে আব্বা। বিদ্যুৎ আসতেই অভ্র গলায় সতর্ক টেনে বলল, দয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবেন না আপা। লোকে ভুল বুঝতে পারে, দুষ্ট চিন্তা ভাবনা করতে পারে। নীলু মুখ ভেঙচি কাটল। কথাটা একদম গায়ে মাখেনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার মুখ, আমি চিৎকার করব তাতে কার কি আসে যায়? হুহো। নীলু চলে যেতেই অভ্র তার যাওয়ার পথে তালিয়ে ঘাড়ে হাত বুলায়। চেয়ে থাকে। খানিক বাঁধে মাথা চুলকে বলে, আরে ধ্যাতো, আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম। যাকে এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না। বাহিরে থেকে হাওয়া খেয়ে আসি। বউ বউ ডাক পারি, বউ আমার কার বাড়ি? আয় রে বউ বুকে আয়, তোর স্বামীরে মশায় খায়। ফারাজ মশারি টানাতে টানাতে ছন্দ কাটছে। চিত্রা ডিভানে শুয়ে ম্যাগাজিন পড়ছে। একটু ওর পর আবার ফারাজের তামাশা দেখছে। সন্ধ্যা বেলায় কেউ মশারি টাঙায়। তার ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। আপনাকে মশারি টানাতে কে বলেছে? ফারাজ স্বভাবসুলভ হাসি ছুড়ে দিয়ে বলল, আরে সাদা মুলা, মশারি না টানালে তো আমাকে মশায় খেয়ে দিবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি, জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশায় কেন চুষে খাবে? বলো বউ, বলো বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? চিত্রা ব্রু কুচকে বলল, খোঁচা? ওইটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারব না, কথায়ও না। আমি তোমায় ভালোবাসা নিয়ে মারব। ওইসব খোঁচাখুচি আমার পোষায় না। চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টাল। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসায় এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে মরে যায় আপনার এসব কথা শুনলে। ফারাজ মশারি ফেলে চিত্রার কাছে এগিয়ে এল। এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানায় দিকে পাড়ি জমালো। চিত্রা ধস্তাধস্তি করছে। তা দেখে ফারাজ হেসে গান ধরল, মরবে না, মরবে না, রাধে মন্ত্র ভালো জানি। দো একখানা যারা দিয়ে বিষ করিব পানি। চিত্রার বিরক্তি আরো বেড়ে গেল। ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। তবুও সে চুপ করে আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোমান্সের ছন্দপতন। মশারির ভেতরে ঢুকতে গিয়ে ফারাজের মুড একেবারে ফুস। এই ঘোড়ার ডিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? রাগে সে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে আর অন্য হাত দিয়ে টেনে হিচড়ে মশারি ছিঁড়ে। চিত্রা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে। লক্ষণ ভালো ঠেকেছে না। 999-এ কোনোভাবে একটা কল করা যায় না। ফারাজ চিত্রার পাশে ধপাস করে শুয়ে পড়ল। চিত্রাকে নিজের বুকের ওপর শুয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না। তুমি হিনা, বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিত্রা হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের ওপর চুমু খায়। একটি নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিত্রার বাধা দেয় না, আবার তার বাধা দিতেও ইচ্ছে করছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে একটু আগেও যেই চিত্রা কেমন তেজি ছিল, সে এখন পাথরের মতো নির্বাক।
স্তব্ধ। ফারাজ চিত্রার ওষ্ঠের ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজাটা ঠাস করে খুলে যায়। চিত্রা লজ্জায় বিছানার কোণায় ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে জ উচ্চারিত হয়, না, এই বাড়িতে আর থাকা যাবে। এখানে সবাই তার রোমান্সে মন্ডু ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো এক্কেবারে ডেনমার্ক। খালু। মিতালি একবার ঘরের দিকে তাকালো। মশারি ফ্লোরে খেবড়ো হয়ে পড়ে আছে। এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসলেই কিছু ঢুকছে না। দুর্বল। ঘরের দরজাটা লাগাতে মনে নাই। ধ্যাত একটা ভুল সারা জীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি গু খাওয়াবো। ভুল হয়ে গেছে, মাফ চাই। গু খাওয়ান আর যাই খাওয়ান, আগে আমার কথাটা একটু হুহেন। কন্টিনিউ। এইটা আবার কি? মনটা চায় তোকে। ফারাজ থামল। পুনরায় শুধালো, কি হয়েছে ওইটা বল। খালু নীলু নামের একটা মায়া আইছে বাড়িতে। অবস্থা খুব খারাপ। কি করমু খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারত, তবুও হয়তো সে একটু প্রতিক্রিয়া দেখাত না। কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে, তার মানে নীলুর কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছাতেই চিত্রা মিতালির দিকে তাকালো। মিতালি কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠল। নীলু। মিতালি ডাক দিল। কোনো সাড়া নেই। ডাকাডাকির শব্দ শুনে উপরতলা থেকে রুমানা এলাহি, রোশান, রাজন সহ বাকিরাও বেরিয়ে এল। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ফারাজ এতক্ষণ বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল। এখন তার বিরক্ত লাগছে। রাজন নিচে নেমে এল। কপালে ভাঁজ ফেলে বলল, আরে থামতো। সন্ধ্যার বেলা এত চেঁচামেচি করছিস কেন? মিতালি ব্যাকুল কণ্ঠে বলল, ভাই, সত্যি আমি নীলু নামের একটা মায়ারে এখানে বসাইয়া রাখা গেছিলাম। রাজনের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার নাম নীলু, এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞেস করছিলাম। ওর অবস্থা ভালা ছিল না। সে কইল, চিত্রা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইকা আনো। আমি তাই করে এখানে বসাইয়া চিত্রা আপারের খবর দিয়া আনতে গেলাম। কিন্তু ফিরা আয়সা দেখি মায়াটা গায়েব। রোশান বিরক্ত হয়ে বলল, এখন তো কেউ নেই। কে না কে এসেছিল তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, চিন্তাই বাড়ছে। অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢুকাবি না। রাজন সুর মিলিয়ে বলল, দেখিস নাই, পুকুরে দুইটা লাশ ভাসাইয়া দিচ্ছে। কোনোদিন না জানি তুই এই টার্গেটে পড়ে যাস। মিতালি ভয়ে চুপ হয়ে গেল। ফারাজ একবার রাজন আর রোশানের দিকে তাকালো। তারপর একদমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিত্রার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। আজ সারাদিনে অনেক কিছু দেখেছে। মানসিকভাবে বেশ ধকল যাচ্ছে ওর ওপর। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল। বউ। চিত্রা নিঃশব্দে তার দিকে তাকালো। বাজিতপুর যাব। জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে। গা গলিয়ে উঠছে। মাথার ভেতর ধুকধুক করা যন্ত্রণা হচ্ছে। আজ টাফনিল কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয় সে। মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে। বুকের ভেতর কেমন যেন শূন্য লাগতে থাকে। না, না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রোশান সেখানে বসে কিছু হিসাব করছে। ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত। ভুলেও রোশান কিছু জানলে চলবে না। কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়। মোহনার শ্বাস গলায় আটকে আসে। বাচ্চার কথা মনে পড়তেই ভেতরটা শীতল হয়ে যায়। না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একে মেরে ফেলবে।
বাচ্চাটাকে একেবারে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়। আগে পরীক্ষা করতে হবে। যদি সে গর্ভবতী না হয় তাহলে তো এসব ভয় অযৌক্তিক। মোহনা। রোশানের ডাক শুনে চমকে ওঠে সে। জি। কণ্ঠ কাঁপছে। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায়। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের ওপর জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে। তবু সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশানের দিকে এগোতে আবারও ডাক পড়ল। এই, মোহনা। চমকে ওঠে সে। হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা। রোশান এক ঝলক ভাঙা কাচের দিকে তাকায়। তারপর মুহূর্তের মধ্যেই মোহনাকে টেনে নিয়ে আসে কাছে। গলা চেপে ধরে দাঁতের দাঁত পিষে বলে, কি লুকাচ্ছ জানেমান? আমাকে চিনো তো? আমি কেমন সেটাও আশা করি জানো। সাবধান, নিজের যমদূতকে ডেকো না। রোশান মোহনাকে ধাক্কা দিয়ে কাচের ওপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকে রক্তমাখা কাচের টুকরো। শরীরের একপাশ ক্ষতবিক্ষত। রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তবু মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকত, তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতো হারিয়ে যেত। কিন্তু তার উপায় নেই। মৃত্যু ছাড়া মুক্তি কোথায়? আকাশ আজ এক শোকপট। কালো মেঘের দুর্ভেদ্য আবরণে ঢাকা। যেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসের শীতল প্রবাহ শিরদাঁড়ায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে। তার নির্মম শৈত্য হাড়ের গভীরতম প্রকোষ্ঠেও অনুপ্রবেশ করছে। দূরপ্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তরে ছন্নছাড়া কুকুরগুলোর ক্ষীণ আলোয় কেউ কেউ শব্দ এক ভগ্ন সুর তৈরি করছে। হয়তো রাতের আধারে তারা কোনো অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিকবিদিক হয়ে ছুটছে। তার রুদ্ধশ্বাস প্রবাহের শুষ্ক পাতারাও এক কৃত্রিম ঘূর্ণিতে আবর্তিত হচ্ছে। দেখে মনে হচ্ছে কারাগারের বন্দীরা মুক্তির জন্য প্রলাপ বকছে। চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ। এই নৈশব্দতা প্রকৃতির প্রতিটি কণায় বিষণ্ণতার ছাপ ফেলে রেখে যাচ্ছে। বহু দূরে, হয়তো তার চেয়েও বেশি দূরে, সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে। চারপাশের নিকষ অন্ধকারে তার কৃষ্ণগাত্র একাত্ম হয়ে গেছে রাত্রির অতল অমানিসার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডলীমাত্র প্রমাণ করে যে সে এখনো শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরের ঝিকিঝিকি দহনে পরিণত হয়েছে। চিন্তার প্রবাহ বিভ্রান্ত। সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্তিত্বকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবে সে স্বস্তি পাবে। অথচ সে জানে, তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি এত তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না। হাতের আঙুল অস্থিরভাবে নড়ছে। রাতের আধারে নদীর ঘাটটায় কেবল জলের শব্দ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ রিপু বাজল। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ। সোহান বিরক্তিতে পা নাড়ায়। পায়ের লোমশ চামড়ায় মশার দংশনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে ভ্রুক্ষেপ নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুনসহ দলের 4 জন খুন হয়ে গেল। অথচ হত্যাকারীকে, তা সে এতটুকু আজ করতে পারছে না। খুনির কি তার চেয়েও বেক্ষমতা? আধিপত্য। সোহানের ব্যবসার পরিধি বিশাল। শহরের রাস্তায় যে অটোরিকশা মোটরগাড়ি চলে, তার বেশিরভাগই তার আওতায়। চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়। আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এই ব্যবসায় তাকে নাম দিয়েছে, পরিচিতি দিয়েছে। তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরে টেনে তোলে। পায়ের পাতা চুলকায়। গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট। রংটার ব্যাখ্যা সে দিতে পারবে না। সোহানের কল বাজছে। সোহান টের পেয়েছে। তবে তুলে দেখতেও মন চাইছে না। এমনকি কি করেছে সেটাও জানতে ইচ্ছে করছে না। পর পর 3টা কল আসার পর একরাশ বিরক্ত নিয়ে কল তুলে রিসিভ করে। ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে।
কল রিসিভ হতেই বিশ্রী গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না। সে মনোযোগ দিয়ে কথা গিলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সোহানের চোখ মুখ চকচক করে ওঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাচিক হেসে বলল, এত দিনে একটা কামের কাম করছো মামুর বেটা। এবার সুন্দর একখান গপ্প বানায়া নাটকখানা প্রচার কইরা ফেলাও দেখি। ভালোবাসা হচ্ছে সময়ের মতো, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকে সেদিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না। বুকটা এখন আর ফাঁকা নেই। শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গনী। আচ্ছা, ফারাজ তো এমন ছিল না। জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে, সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে। প্রতিটি ইট, প্রতিটি কাঠামো তার ঘামে, পরিশ্রমে নির্মিত। সে কারো চাটুকারিতা করেনি, কারো ছায়ায় দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন। অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর, জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয়, তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল, তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়ত। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানের একটা বিল্ডিংয়ে থাকত সে। বিল্ডিংয়ের বইয়ে একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতে মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবে হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়ত তার ঘরের জানালা দিয়ে ফারাজের বেলকনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত, সিগারেটের ধোঁয়া উড়াত। মোহনা প্রাইভেটের নাম করে সেসব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটের ঝলসানো তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালো লাগার প্রথম পুরুষ ওই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরে চায়নি। রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বাক আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেওনি। ভালোবাসা দিবসে জনসমক্ষে শাহবাগের পরে একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল, তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম। বিরক্তি, বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই। মোহনার চোখে জলজল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। এরপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে, ফারাজ জানে না। বছরের পর বছর পেরিয়ে যায়। ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করতে দৃঢ়তায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখের। তবে এবার সম্পর্কের সংজ্ঞা ভিন্ন। সে মুখ তার ভাইয়ের স্ত্রীর। আচ্ছা, নারীরা এমন কেন? অন্য কাউকে জীবন সঙ্গী করায় কি তাদের চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে লাভ কি? কই এসব করেও তো ফারাজকে পুরাতে পারল না মোহনা। উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য একসময়ের পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা? কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়? ফারাজ নিদ্রিত চিত্রার অবয়ব আরও শক্ত করে আগলে ধরে। ড্রাইভারের দিকে না ফিরেই গম্ভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে।
যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামার বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা ছুঁই ছুঁই। আগামীকাল শুক্রবার, সোহাগের বিবাহোৎসব। যদিও একান্তই ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছু নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে। না হলে এমন নিমন্ত্রণ বা গ্রাহ্য করে, বিশেষত বউয়ের প্রাক্তনের নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট। চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতেই চিত্রার নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন। ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রার লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো, প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে। কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছ, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহই জানেন। তার অন্তর্দাহ আরো প্রগাঢ় হয়। আরে, ওদিকে কি দেখছ? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়। তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই। ফারাজ তাতে আরো আস্কারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যালাপে বরফ বলবে না, মিস্টার দারাজ এলাচি। ফারাজ এত সহজে নিবৃত হয় না। তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায়। তবু তার কণ্ঠরুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না। রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরও উৎসাহী হয়ে ওঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, হিসশস, ডোন্ট মেক এ নয়েজ। বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন, দেয়ালের চুনথোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনার সব শব্দ, সবকিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সবকিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে, তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন এতগুলো বছর অন্তত মাথা গুজে থাকার জায়গা তো দিয়েছিলেন। আরে বাল, এই বাড়িতে কলিং বেল নাই কেন? টুমাচ ছোটলোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমাকে? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য, বেবস? হ্যাঁ তো। চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরেই অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল। অথচ চিত্রা নিজেই কিছু জানত না। পেছনে থেকে ফারাজও ভেতরে পা রাখল। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার ওপর। মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে। তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম, মাদার ইন ল। মানে, আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই। কিন্তু বউটাকে তো তারা আপনি বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকে মাদার ইন ল বলে ডাকছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না, বাপজান। আপত্তি কিসের? শত হইলেও তুমি আমাগো চিত্রার স্বামী। মার্জিয়া কথা শেষ করার আগেই ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ। জান ফান বলে কেন ডাকছেন? দেখুন আমি চরিত্রবান পুরুষ। বউয়ের প্রতি দয়াল না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো? ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল। কিছুপল চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহদি, সোহাগ আর জান্নাতরে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন, মাদার? সদ্য বিয়ে হয়েছে।
একটু বাসর টাসর তো ঠিকমতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মারিয়া আর মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহদি নিশ্চুপ। কারণ সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে। চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না। মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে, সোহাগ ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইট নট ফেয়ার, ব্রো। এসেছ যখন, একটু বুকে আসো না। কত বড় উপকার করেছো তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কষ্টে আমার অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে বলল, বউ আমায় রুমে ডাকছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসল সে। তারপর চিত্রার পিছু নিল। গুনগুন করে আবার গাইতে লাগল, মাদার ইন লোয়ের বাড়িতে আয়সা পাইলাম ভাঙা রুম। বউটারে মোর বুকে লইয়া দিমু করা ঘুম। হায় রে দিমু করা ঘুম। ফজরের আজানের সুরলহরী এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করছে। কেউ ধীর পায়, কেউ বা তাড়াহুড়োয়। তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারারাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ। নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গত রাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে, জলবিন্দুর মতোই স্পন্দনশীল। এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রমিসা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিসা কলপারের দিকে এগিয়ে আসে। বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে। রমিসা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্য। দূরের কয়েকটি মসজিদে এখনো আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমিসা কুলি করে ওজু সারল। তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টি কাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে গাছে। চোখ শুরু করে ভালোভাবে তাকাতেই রমিসা চিৎকার করে উঠেন। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা। আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘনঘটায়। প্রকৃতি আজ ক্লান্ত, অবসন্ন। তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসেও বিরাজ করছে অনুচ্চারিত হাহাকার। বৃষ্টির ফোঁটা পাতার উপর আঘাত হানছে ছন্দময় ধারায়। জলে সিক্ত পাতাগুলি দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণেই আবার ক্লান্তির ভারে নত হয়ে পড়ছে। দূরে ঠাঁই দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পালক জলে জবজবে। ক্ষীণ দেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে, নির্মোহ দৃষ্টিতে। শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে? তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তা কোণে? হুটহাট আকাশ ফেটে নামছে প্রচণ্ড বজ্রপাত। বিদ্যুতের এক হিংস্র আঁচে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার শ্বেতশুভ্র হয়ে উঠছে। হয়তো প্রকৃতির শিরদাঁড়া চিরে গেছে। তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লহমায় নেমে আসে আরো গভীর, আরো পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাদেই বারবার ভেঙে পড়ে, শোকে স্তব্ধ হয়। এভাবেই ধারাবাহিকতা চলতে থাকে।
নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটিয়া পড়ে আছে। বৃষ্টির টিপটিপ ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিথর দেহ। অথচ মাথার ওপর ছাতা ধরার মতো কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতো একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজনও বোধ করছে না। মৃত্যুর পরও মানুষ মানুষের অভাব ঠিকই টের পায়, কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছেন নীলুফার মা। শোকের ভারে তিনি অসহায়, ছটফট করছেন, বুক ফাটিয়ে কাঁদছেন। অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন, চিৎকার করতে দিচ্ছেন না, যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ জানাজা পড়ানো হলো, কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক, আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়ছেন। তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যা করবে, অসম্ভব। তার নীলু এমন মেয়ে না। কেউ তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে, প্রতিধ্বনি নেই কারো কণ্ঠে। বাড়ির চারপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁকফুকর দিয়ে উকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা। আর ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা। দেখো কার সঙ্গে রাত কাটাইয়া আইছে। পলাইয়া গিয়েছিল তো, পোলা নিশ্চয়ই খায়া ছাইরা দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পরও রেহাই নেই নীলুফার। সমাজ তার শব্দেরকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছিল, খুঁটিয়ে দেখে গেছে, লাশের চারপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে। তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা। আমরা তদন্ত করব, কারণ জানব বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুই বোঝাতে পারেননি। তার আকুল আবেদন, তার দুচোখ ভরা বিশ্বাস, তার মেয়ের নির্দোষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে কি মানুষ কাঁদে? কালো কি মানুষের হৃদয় হাহাকার ছড়ায়? না তো। অথচ দেখো, এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে। এক মাকে, এক পরিবারকে, একটা হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে, তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টিকে দেখে। সাদা মানে কি আসলে পবিত্রতা, নাকি নির্বাক নিষ্ঠুরতা? প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান সেরে অজু করে নামাজ আদায় করল। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখল। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতে ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে গলায়, নাকে এমনকি পায়ে নুপুরে পড়ছে। সবই স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছা হলেও দ্বিধায় তা পরিহার করল। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ঝাড়ল চিত্রা। বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফারাজ উপর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গাওয়া ধরল। হুট করে পেছনে থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করল। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধ অনেক দূরে চলে গেলেও এই গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে, অভিভাবক বলে, হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়ে তো এখন ফারাজ এলাহি থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না। আর কত, সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গরমিল করবে তার চেয়েও অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাপ করা যায় না। পরিমাপ করে ভালোবাসে কিপটেরা। আমি তোমায় মেপে ভালোবাসিনি।
আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই। ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্য রকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? কই সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময়ের স্রোতে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল। যদি তোমার মনে ধরে, আরো ব্যথা দিও মরে। দোহাই লাগে ভুইলা যায়ও না। কেমন যেন অদ্ভুত ভেজাভাব ছিল সেই কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে? তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে তার কি অন্তর পড়ছে। চিত্রা দীঘল শ্বাস ছাড়ে। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামতকে এইবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোটরা খায়, আমার তোমাকে চাই। বাহিরে কৃপল টানিয়ে তার নিচে দাওয়াতের রান্না বান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। এই না না না, সোহাগ করার দরকার নেই। তবে তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো, আমি মাইন্ড করব না। চিত্রা তাই বাহিরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গের লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিঁড়ি টেনে বসল। ফারাজ বসেনি, দাঁড়িয়ে ছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। চোখে তার অসার দৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে এক রকমের ঘা জন্মেছে। গায়ে কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনের দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে। এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্য। একটি শিশু কিন্তু অসহায়। তবে সেই অসহায়ত্ব তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িতে যেমন স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতো আনন্দ দেয়, উজাড় করে। কিন্তু একজন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ যখন অসহায় তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল, ওনার চিকিৎসা হয়নি। ফারাজের কথায় চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো খুনে ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। তারপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দিব। আরে ওই চিৎটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চাড্ডি পরে একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড দিব। শালার আমার আইডির পেছনে লাল হয়ে গেছে। চিত্রা একটা ঢোক গিলে। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গিয়েছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি। তার মুখ থেকে সুস্থ কথা আসার কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গিয়েছে, চলো বাহিরে যাই। আমাদের প্রেম দেখিয়ে সোহাইগার কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরাসিন ঢেলে দেই, শালা বাম্বির ঘরের বাম্বি। চিত্রা হতবাক। এই লোককে শুধরানো যাবে না। একটু আগের কথাবার্তা শুনে তো মনে হয়েছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে। অথচ এখন মামার সামনেই তামাশা শুরু। মানে যেই লাউ সেই কদু। দাওয়াতের আগেই অগ্র ব্যাগপত্তর নিয়ে চিত্রার মামির বাড়িতে হাজির। সকাল থেকে ফারাজকে সে কল করে যাচ্ছে। তবে মহৎ ব্যক্তিত্ব আবার জমিদারের বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অগ্র নিজেই চলে এলো।
জরুরি কথা আছে। সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি। কিরে, আমার বউয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলিনি তো? অভ্র নাটকীয়ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বউয়ের জন্য তোলা। দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো? ফারাজ এবার আরেক পা এগিয়ে এল। আরে হোক, কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বউয়ের মুখে দাড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই মজা নিয়েন না। আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যায়নি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাহিরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসল, বলল, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করব। মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন। থুক ভাই, যা পিশাচ, দূরে যা। দূর হ, তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিছিস। ওয়াক। অভ্র মুখ ভেঞ্চাল, মনে মনে শুথালো, নিজের পাছায় নয় মন গু, পরে রেখো পাছায় গু। কিছু বলছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই নীলুফা। নীলুফা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশপাশের অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করেই যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে, সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে নয়। চিত্রার খেতে মন চাইছে না। পোলাও সে খুব একটা পছন্দ করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এখানে বসাতে হবে না। চিত্রার কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটের দিকে। চোখে মুখে স্পষ্ট আকুতি, ওখানে সে বসতে চায়। ভাই, দিমু না বসতে? তুমি মামু অম্মে গিয়া বসো। ভাই, জায়গা তো খালি নাই আর। দেন না বসতে? ভাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করল। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসহিসিয়ে বলল, ভাই, আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে? বসলাম। বসে তো দেখো, গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে, টেরই পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল, ভাইয়া, আমি না পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন। ফারাজ একবার চেয়ারের দিকে, একবার অভ্রের দিকে তাকালো। এই চেয়ার তো সে নিজের বউয়ের জন্য রেখেছিল। হুট করে এই সার্কাস এল কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল, অভ্র। অভ্র কিছু বলার আগেই মেয়েটি সপ্রতিভ কণ্ঠের পুনরায় তাকে বলল, হেই, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে, পছন্দ করো আমাকে, তাই না? আই ন। ফারাজ হতভম্ব। পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটা চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করল, আম্মা? আমি? না, তোর নানি। বাল, উঠো এখান থেকে। আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছি, তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম। উঠো। মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার বাল পাইছিস? উঠো কইলাম, উঠো মাতারি। কথা শেষ করেই ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল,
তবে তার আগেই অভ্র তাকে ধরে ফেলল। কিন্তু পরমুহূর্তেই তাকে ছেড়ে দিল। ধপাস! মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা দেখে হা করে তাকিয়ে বলল, বাপরে, ময়দার বস্তা! জীবন যেমন রঙিন, তেমনি ধূসর। সবটুকু মিলিয়েই তো তার আসল সৌন্দর্য। বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে। বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজে এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম হাওয়ায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্তাচলে যাবার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার। কোথাও সাদা, কোথাও কালো, কোথাও বা লালের আভা মিশে আছে। এই সময়টায় প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নীড়ে ফেরে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর। গাছের পাতায় পড়ে শেষ আলো। মৃদু বাতাসে দুলে ওঠে তারা। মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ। কিন্তু বিকেলের এই মায়াবী আবহাওয়ায় সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায়। বিকেলের আলো ছায়ার খেলায় জীবনের নানা রং মিশে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জেটের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশেই পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ। তাই চিত্রা দূর থেকেই সেই কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। ওই 3 হাত মাটির কবরই আমাদের আসল ঘর। তবুও আমরা এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই, তার এক ভাগও যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম, তবে হয়তো পরকালের যন্ত্রণা কম হতো। মানুষ নকলের পেছনে বেশি দৌড়ায়। কবর ও পরলোক তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রার কাছে নিজের জন লোক দাঁড় করিয়ে রেখে কবরটা ঘুরে ঘুরে দেখে। অভ্রর গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বারবারের মতোই সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে। এক নিমেষেই গুনে ফেলে কবরগুলোর সংখ্যা। 27টি কবর। একই সঙ্গে একই পরিণতি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া 27টি নামহীন অস্তিত্ব। এক সময় যারা শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারা এখন শুধুই ছাই আর মাটির স্ক্রুপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে, আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চাহনিতে এক অদ্ভুত রহস্য, অনির্বচনীয় কিছু। যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে, আরো গভীরে কিছু অনুভব করছে সে। আর অভ্র, সে স্থির, শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে। কিসের জন্য, কার উদ্দেশ্যে, তা কেউ জানে না। ভাই, মানে এবার ফিরে চলেন না। আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পড়ে থাকবেন? চলেন ডেনমার্ক ফিরে যাই। তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর গভীর গলায় বলল, চরম ভালোবাসি। আপনার কথা শুনলে ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। ফারাজ হেসে ফেলল, ঠোঁটের কোণে রহস্যময় বাক। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি। তখন ঠিকই আমার জন্য মহিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র। ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে। একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসল, আমি তো ভালো ছিঁড়তে পারলাম না জীবনে। ফুল ছিঁড়লে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরা পারে। ফারাজ বিরক্ত নিয়ে চুইংগামটা থু মেরে ফেলল। চোখ শুরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে। হিসেব তো এখনো বাকি আছে। বাঙ্গির নাতি তোর ভাবির দিকে নজর দিচ্ছে। বুড়িরার ভিতরে কিরমি কত। আমার শিকারে নজর দেয়। অভ্রের গলা কেমন শুষ্ক হয়ে এল। সেই ফিসফিসিয়ে বলল, শিকার না, ভালুপাসার কুদ্দুসের বাপ। সূর্য অস্তাচলের দিকে ধাবিত। আকাশের বুকের রঙের এক অবর্ণনীয় নাট্যমঞ্চ রচিত হয়েছে। সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করছে। সবটাই তুলির আঁচে আঁকা মহাকাব্য যেন। বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা।
নিস্তব্ধতার মাঝে গৌরব সঙ্গীত বেজে চলেছে। গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচলের প্রান্তদেশ। পাখিরা কলরব থামিয়ে নিরেট ফেরার প্রস্তুতি নিচ্ছে, তাদের ডানা ঝাপটানোর শব্দ শান্তিময়। দূরের নদী দিগন্তরেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অস্তরাগের প্রতিচ্ছবি বহন করছে। দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না, সমস্ত সৃষ্টিগত এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত। সময়ে থমকে দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গম্ভীর আবেশে। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক অনির্বচনীয় মাধুর্য ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষার সীমা ছাড়িয়ে অনন্তের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামি পরেছে, চুলগুলো আঁচড়ানো। গায়ে সে সবসময় সরিষার তেল মাখে, ক্রিম মাখলে তার মুখটা খসখস করে। সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উকি দিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সোহান মায়ের ঘরে গিয়ে খাটের ওপর মায়ের পাশে গিয়ে বসল। মা পান্দান সামনে নিয়ে বসে আছেন। আজান দেওয়ার পর পান মুখে দিবেন। ভাত না খেয়েও থাকতে পারবে সে, কিন্তু পান ছাড়া এক মুহূর্তও নয়। সোহান গলায় মমতার সুর টেনে বলল, শরীরটা কেমন আছে আম্মা? মা পান্দানের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বললেন, আমার কি হইব? আমি ঠিক আছি বাজান, তুই বাহিরে যাইবি তাই না? জামু তো। মাহবুবা কইল, তুমি নাকি খাওন খাও না ঠিক কইরা, ঔষধও খাইতে চাও না, এমন করলে সুস্থ কেমন কইরা হইব? মা এবার পান্দানের ভেতর থেকে পান তুললেন, দিয়ে স্থির কণ্ঠে বললেন, তুই একটা বিয়া কর বাজান, তোর বউ আসলেই আমি সুস্থ হইয়া উঠমু। সোহান হাসল, আবার বিয়া? বয়স কম হইছে, আমার কি নায় নাতকুরের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল, নায় নাতকুর আছে না। মা তাচ্ছিল্যের হাসি দিলেন, না তুই জলদি বিয়া কর, নইলে খাওয়া দাওয়া ছাইরা দিমু। মায় মরলে বিয়া করিস যা। আম্মা তুমি মরার কথা কইবা না। আর দিলে যদি কাউরে না ধরে তাইলে কেমন কইরা বিয়া করুম? যেদিন দিলে কাউরে ধরব সেদিন যে কইরাই হোক বউ ঘরে আনমুই আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ালো, বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষায় ছিল সিফাত, কিন্তু দরজার চৈকাট পেরোনোর সঙ্গে সঙ্গেই সোহানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়ামত যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের পাশে বসেছিল সে মুহূর্তেই রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে এল। সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, কোনো খবর আছে? সিফাত কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজানের যেই মায়ারের ওই দিন রাতে আমাগো হাতে তুইলা দেওয়ার কথা ছিল, সেই মায়াটা বাজিতপুর আইছে, সঙ্গে জামাইও আসছে। সোহান চোখ সংকীর্ণ করল, কণ্ঠে শীতলতা ঝরে পড়ল, নাম কি মায়ের? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানল। ও, আর জামাই কেডা? সাহস তো কম দেখায় নাই। আমার সোনার ডিমে হাত দেওয়ার স্পর্ধা। তেনার কইলজাটা দেখার খুব শখ হইতাছে আমার। সিফাত মুখ নিচু করল, নামটি উচ্চারণ করতে গিয়েও দ্বিধায় পড়ল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি। নদী এখন ভালোভাবে বুঝতে পারছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না, মেয়েদের হতে হয় রূপতীও। তবে স্বামীর চরিত্রে যদি দোষ থাকে, তাহলে অপ্সরাও এসে হাজির হলেও তার চোখ অন্যদিকে ঘুরবেই। এই বাড়ি নদীর সব সুখ কেড়ে নিয়েছে, সে এখন কেবল মুক্তি চায়। মুক্তি। বেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে। নদী এখন বুঝতে পারছে, তাকে এই বাড়িতে আনার পেছনে কোনো সৌভাগ্যের গল্প নেই, ছিল সুপরিকল্পিত এক ফাঁদ। গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না, মুখ খোলার সাহসও নেই, প্রতিবাদ তো দূরের কথা। তাই এমন এক মেয়েকে দরকার ছিল যে মুখ বুজে সবটা সহ্য করবে। তবে নদীর একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউই প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারা জীবন এভাবেই সহ্য করবে, নাকি এই বন্দিত্বের শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে? রাজন তৈরি হচ্ছে। সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রাজনের চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই রাজন নদীকে শক্ত করে ধরে।
নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রাজনের ঠোঁট তার ওপর চেপে বসে নিষ্ঠুর দখলদারিত্বের মতো। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজেকে সম্বরণ করে রাখে। চুম্বন শেষ করেই রাজন মৃদু হেসে ফিসফিস করে বলল, রাতে তৈরি থাইকো, আমি জলদি বাড়ি ফিরমু। নদীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না এই রাতও হবে আরেকটি বিভীষিকাময় রাত, যেখানে ভালোবাসা নয়, থাকবে শুধুই পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামীর স্পর্শে প্রশান্তি খোঁজে, নদী খোঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রাজনের হাত তার গায়ে পড়লেই মনে হয় শীতল, কুৎসিত কোনো সরীসৃপ তাকে ক্রমশ গ্রাস করছে। নদী কাপা গলায় নদী সাড়া দেয়, হুম। রাজনের কণ্ঠে হুমকির সুর, এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো, তাইলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে কইর না যে মাইরা ফেলমু, মারলে যন্ত্রণা ভোগ করবা কেমন কইরা। মারার চেয়ে আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। রাজন কোনো ভ্রুক্ষেপ না করেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ছাড়ে, বুকের পাঁজরগুলোও হালকা হয়ে আসছে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে। চোখ চলে যায় বিছানার ওপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ নিষ্পাপ নুরি কি জানে এই বাড়ির নারীদের জীবনের গল্প। সে কি একদিন বুঝবে তার বাবার দুনিয়ায় নারীর অবস্থান কতটা করুণ। আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়ছে। প্রতিটি টুকরোতে রক্তাক্ত যাচ্ছে তার আত্মা। চিত্রের সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উঠছে। পূব আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আবার বৃষ্টি নামবে, কোমরগুলোও ভিজবে। পোড়া শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে নাকি শান্তি খুঁজে পাবে। চিত্রা তালুকদার বাড়িটা আরো একবার ঘুরে ঘুরে দেখল। আজ সে আর কান্না করেনি, পাথরের মতো চেয়ে সব দেখেছে। ফারাজ পেছনে থেকে বলল, বৃষ্টি নামবে, চলো তোমার মাদার ইন লোয়ের বাড়ি যাই। নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর স্বরে বলল, রাতটা এখানেই থাকি, এই ভূতের বাড়িতে। না গো বউ, ২৭ জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। চিত্রার চোখে একরাশ শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। ফারাজ মাথা নেড়ে বলল, ও ওইটা বলো। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা। মেঘের কালো আচ্ছাদনে অম্বর আজ কলুষিত। চিত্রা নির্বাক দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। বাতাসের ঝাপটায় চিত্রার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ছে। তবুও খেয়াল নেই তার। কোন দুনিয়ায় চলে গেছে তা সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের দিকে ২ পা এগিয়ে আসে। ফারাজ উব্রকে ইশারা করল, বলল, এখন কোনো সিকিউরিটির দরকার নেই। চিত্রার সঙ্গে আমি একা থাকতে চাই। অভ্র তা বুঝে নেয়। লোক দুটো নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারদের পোড়া বাড়ির পাশে ছোট্ট এক মাটির ঘর, যেখানে থাকে মোয়াজ্জল। সে লালনভক্ত, নিঃসন্তান, বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকে ওই ঘরেই। তালুকদারদের জমি, পোড়া বাড়ি আর কবরগুলোর যত্ন নেয় সে। চিত্রাই তাকে এখানে থাকতে দিয়েছে। সেই মাটির ঘরের উঠোনে একটা হারিকেন ঝুলছে, যার টিম আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতেই কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। চিত্রা কোনো দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। ফারাজ লোকদের বিদায় করে দেয়। চারদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার। তার মাঝেই বৃষ্টিতে ভিজছে দুজন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রা তাকিয়ে আছে তার দিকে। হুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন। আমি ভালোবাসা চাই, ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বাক। কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রার জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। সে শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যা গভীর হচ্ছে। চারপাশের অন্ধকার আজ চিত্রাকে ভয় দেখাতে পারছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যাওয়ার রাত। আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না। ফারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রনাথ গাইছে। এক সুরে গেয়ে চলেছে।
মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমেদ। শেখ বাড়ির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টা একেকজনের কাছে একেকভাবে ধরা দেয়। কেউ কেউ করুণা করে, কেউ বা তাচ্ছিল্য করে দেখে, কিন্তু নিহানের এসব নিয়ে কোনো ভাবনা নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র, ট্রলার, আর তার অদ্ভুত ব্যবসায়িক পথচলা। নিহানের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রে। মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে ঘোরে। চিত্রার বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনো ফেরেনি। সময় যত গড়াচ্ছে, ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে। তার সবচেয়ে বড় চিন্তা তার স্বামীটা এই বাড়ির জামাই সে নিয়েই। কিন্তু কি করার? নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে। এক কথাতে তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। শুধুই কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে? নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারু। সুর থেমে যায়। ফারিয়া কণ্ঠ চেনে, কিন্তু চট করে কিছু বলতে পারল না। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করেন ভিতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজার ঠিক সামনে এসে দাঁড়াল। ফারিয়ার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদু স্বরে শুধায়, নিহান তুমি? ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোমাঞ্চ দেখলে তার আবার কুরকুরানি উঠে। ভেতরটা জ্বলে। গরুর আজকে চাঁদরাত। অন্যের চাঁদরাত দেখলে নাড়িভুড়ি ব্যথা করে। অভ্র কানে এয়ারফোন গুজে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। এদিকে এত মশা আগে জানলে কয়েল খেয়ে আসত। অভ্রর বিচিত্র সব চিন্তা। তার মতে, মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে চুবিয়ে খেয়ে ফেলা। একবার তা খেয়ে নিলে মশার আর সাধ্য নেই তার মতো সুদর্শন, একাকী তরুণের রক্ত খাওয়ার। অভ্র পথে যেতে গান ধরল। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। পান খায়া মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া, কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। হুট করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয়। সামনেই কাদাজল ছিল। এক ঝটকায় ছিটকে গিয়ে সপাত করে কাদাজলের মধ্যে পড়ল অভ্র। হাত পা ছড়িয়ে বল মাছ ধরার ভঙ্গিতে বসে পড়তেই ফোনটা খসে কাদার ভেতরে ঢুকে গেল। সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখল। তারপর নাক কুচকে বলে উঠল, হোয়াট দাফা। কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে। একটা মেয়েও পড়ে আছে। কাদায় মাখামাখি, তার চোখে স্পষ্টই একরাশ বিরক্তি। মেয়েটি গায়ের কাদা ঝেড়ে নিতে নিতে বলল, রাস্তাঘাটে কানার মতো হাঁটেন কেন? অভ্র বিস্ফোরিত চোখে তাকাল। সে হতভম্ব, উল্টো দোষারোপ। সে রেগে গিয়ে বলল, এই মেয়ে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কানা আপনি নাকি আমি? মেয়েটির গলায় কটাক্ষ ঝরে পড়ল, আপনি? অভ্র দাঁত চেপে বলল, আবার মুখে মুখে তর্ক করছেন। সুদর্শন ছেলে দেখলেই উত্তপ্ত করতে মন চায়। মেয়েটি একটুও বিচলিত হল না, বরং বাঁকা হাসল। তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে? অভ্র থতমত খেয়ে গেল। অসভ্য মেয়ে। মেয়েটা কাদা ঝাড়তে ঝাড়তে বলল, বললে আমার সভ্য ছেলে। দেখুন ফাইজলামি করবেন না। যত সব। তাহলে নষ্টামি করব। মেয়েটা উঠে দাঁড়ায়। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে। সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রর দিকে চেয়ে বলল, লোলা বাকি। উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান। সরি কানে শুনতে পারছি না। অভ্রর রাগ তখন তুঙ্গে। এমন একগুয়ে মেয়ে সে জীবনে দেখেনি। সে কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন? ছ্যাঁচড়া চুন্নি। মেয়েটি ঘুরে তাকালো, চোখে আগুন। এই ছেলে ফালতু কথা বলবেন না। ভালো কথা আপনি কি করে জানলেন আমি যে সত্যি চুরি করেছি? চেহারা দেখলেই চুন্নি চেনা যায়। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি। আর নয়। আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন? সে হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে। অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটার দিকে হাত বাড়াল। কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরল। পরক্ষণে এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবার কাদার মধ্যে ফেলে দিল। কাদার চিতায় অভ্রর চোখ মুখ টিকে গেল। কিন্তু সে বোঝার আগেই মেয়েটা তার ওপর এসে পড়ল। অভ্র চেঁচিয়ে উঠল,
আম্মা গো ভর্তি আমার কোমর ভাইঙ্গা ফেলল। মেয়েটা ধপ করে উঠে বসল, কাদা মুছতে মুছতে বলল, শালা তোরে ভালো মনে করছিলাম। তুই জানস আমি কে? অভ্র বিরক্ত গলায় বলল, না শালি নাম কি তোর? আয়শা। আমার নাম আয়শা। অভ্র নির্লিপ্ততা কণ্ঠে বলল, হ তুই গুখাত আয়শা। ঘরভর্তি মানুষ। বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকে বাড়ি ফিরতে পারেননি, তাই সবাই বসে অপেক্ষা করছে। তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউকে দেখার জন্য? চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই? চিত্রার স্বামী দেখতে হবে না। স্বামী খারাপ হোক বা ভালো হোক, পাড়ায় তোড়জোড় পিটিয়ে পরনিন্দা করতে হবে। মহিলারা একটু পর পর চিত্রার স্বামীর কথা জিজ্ঞেস করছে। কোথায় সে? কেন অনুপস্থিত? বারবার জিজ্ঞেস করছে। মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মারিয়ার মুখ গম্ভীর। তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি। অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হচ্ছে। এসব টাকা আসছে কোথা থেকে? তার ওপর চিত্রাটাকেও দেখে আফসোস হচ্ছে। মুখপুরীরও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হলো। মাত্র দিন হলো বিয়ে হয়েছে। এরই মাঝে গা ভরতি স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে। সব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করছে। মারিয়া কি তা বুঝে না? মারিয়ার রোগটি চেহারা, লম্বা চৌড়া উজ্জ্বল শ্যামলা দেখতে। একটা গোজদাঁত আছে। ওই গোজদাঁতের হাসি দেখেই তো মাহদি তার জন্য দেওয়ানা হয়েছিল। তারপর জনে প্রেম করে পালিয়ে বিয়ে করে। মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তের মতোই ছিল। তবে বাবা মাকে কখনো সাহস করে বলতে পারেনি মাহদিকে সে ভালোবাসে। তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহদির হাত ধরে চলে আসে। সেই গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ। চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা 8টার দিকে। ভেজা শরীর নিয়ে দরজা পেরোতে যেন সবাই তাদের ঘিরে ধরল। কেউ একজন ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল, আহারের পোলাটা এমন ভিজল কি কইরা? ওরে এক গ্লাস গরম দুধ দে। পুরুষ মানুষের ঠান্ডা লাগলেই হয়। জলদি দুধ খাইয়া বাঘের ব্যাটা হইয়া যাও। ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব হয়। এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে? মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে। চিত্রার অবস্থাও সুবিধার নয়। তার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সবাই তাকে আচোখে দেখে ফিসফিস করছে। ফারাজের এসব একদমই ভালো লাগছে না। অভ্রকে যে ডাক দিবে তারও উপায় কই। ব্যাটা তো কাদায় ডুব দিয়ে উঠেছে। সাইড প্লিজ, আপনাদের সঙ্গে পরে কথা বলবো। ফারাজ স্পষ্ট গলায় বলল। সোহাগ অনেক আগে বন্ধুদের সঙ্গে সেখানে থেকে উঠে গিয়েছিল। জান্নাত বসে আছে। চিত্রার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করল সোহাগ? যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন? আর কেনই বা তার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনল? জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্ত কথা বলার। তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে। কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে, কঠোর গলায় প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি। কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে। জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা। ফারাজের আকাশী রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে। ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে। সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বোঝা যাচ্ছিল। কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে স্বামী হিসেবে এসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয়। তার স্ত্রী কেবল তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা, কল্পনা করলেও ফারাজ এলাহির চোখটা কুট্র থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচ হবে না। ফারাজ বাড়ি ভরতি মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এত মানুষ গুনে চলার সময় নেই তার। নিজের খেয়ে অন্যের পা চাটাচাটি তারাই করে যাদের মন মানসিকতা নিচু। তাই কে কি বলল, কে কিসে দুঃখ পেল সেই সব ফারাজ এলাহির হিসাব করার সময় নেই। চিত্রা আলমারি খুলে ফারাজের জন্য একটি প্যান্ট বের করে দিল। কাল তো চলে যাবে, সবকিছু আবার গুছিয়ে রাখতে হবে। নিজের জন্য একটি সুতির কামিজ হাতে নিয়েই ফারাজের দিকে ফিরে বলল, আপনি আগে গোসলটা সেরে আসুন, আমি পরে যাচ্ছি। ফারাজ ভ্রু কুঁচকে তাকালো। পরে কেন? একসঙ্গে সমস্যা কোথায়? চিত্রা একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না।
ফারাজ হেসে এগিয়ে এসে বলল, দুদিন পর যেই সুন্দরী আমার গ্যাডার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না। ধুর বউ, চলো তো, যা দেখার আমি আগেই দেখেছি। এখন আর লজ্জা পেতে হবে না, কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ড রোমান্সে। আপনি না। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। গোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিসফিস করে বলল, আমি তোমার মনের মালিক, দেহের উত্তরাধিকারী। তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ। নামান প্লিজ, পড়ে যাব। হিস্যস আগুন সুন্দরী, কথা নয়। প্রস্তুত থাকো। আজ কিন্তু দুবার স্নান সারতে হবে। মাঠের কোণের প্রাচীন বটগাছটির নিচে বসে আছে জোহান। তার চারপাশে জড়ো হয়েছে বন্ধুরা। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, আকাশে মেঘের ঘনঘটা। সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয়। বর্ষার প্রতি তার বিতৃষ্ণা প্রবল। একেবারে সহ্য করতে পারে না সে এই সিক্ত বিষণ্ণতা। বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, বৈরাগ্যের অনুপম শিহরণ। সে একমনে গিটারের তারে আঙুল চালিয়ে যাচ্ছে, গভীর স্বরে গান তুলেছে। শব্দগুলো ঝরে পড়ছে রাতের নিস্তব্ধতার মধ্যে। বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে গানের অনুরোধ করছে। প্রিয় কোনো সুর, কোনো নস্টালজিক সঙ্গীত। কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দেবে কিনা সে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তার সুরের রাজ্য সে গড়ে তোলে নিজস্ব নিয়মে, আবেগের তীব্রতা অনুযায়ী। জোহান ফোনটা হাতে নিয়ে বিরক্তিতে মুখ কালো করে ফেলল। গিটারের তারে আঙুলের খেলা থামিয়ে দিল। চোয়াল শক্ত হয়ে এলো। ফোনের স্ক্রিনের নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তিকর একটা চ শব্দ বেরিয়ে এলো। কল রিসিভ করতেই কপালের ভাঁজ আরো গভীর হলো। এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব? গন্ডারের বাচ্চা, তোরা একটা মেয়ে ঠিকমতো সামলাতে পারিস না। কিসের বেদা মানুষ হয়েছিস? ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল। ভাই, কিছু একটা করেন। মায়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব। আপনি সাহায্য করেন। গোলাম হইয়া থাকমু। ফোন রাখো শালা। দেখি কি করা যায়। জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো। ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ভাবল, মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে। আর এই বালগুলোর সাহায্যের জন্য সবসময় তার কাছেই কেন আসে? ধ্যাত দুনিয়া তাকে ভালো হতে দিবে না বোধ হয়। মাঠের পাশেই বড় রাস্তা। রাস্তার ওপাশে একটা কলেজ। কলেজের পাশেই বাস স্ট্যান্ড। জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হলো। স্ট্যান্ডে তাকাতেই চোখ শুরু হয়ে এলো। বোরকা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে। বয়স 16-17 হয় হয়তো। জোহান চারিদিকে একবার তাকায়। না, বৃষ্টির কারণে মানুষের আনাগোনা এদিকটায় নেই বললেই চলে। জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে পায়ে চাপা দিয়ে উঠে দাঁড়ায়। ভাই, কই যাচ্ছেন? আহার জোগাড় করতে। ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে। ফিরেছে গভীর রাতে। ফিরে আসার পর থেকেই নিশ্চল ঘুমিয়ে আছে। ক্লান্ত শরীর আর নড়তে পারছে না। চিত্রা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে। এত ক্লান্তি কেন? মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রমসাধ্য? আলনাতে ফারাজের খোলা রাখা শার্টটি ঝুলছে। চিত্রা সেটি হাতে তুলে নিল। ধীরে নাকের কাছে আনল। এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিত্রার নাকে ধাক্কা দিল। ফারাজ মাছের ব্যবসা করে, অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি চিত্রা। এমনকি মাছ খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। আর ফারাজকে কি বলবে চিত্রা? সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বুঝে না। ফারাজ মুরগিও অপছন্দ করে। একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চাইলে শখ করে কখনো কখনো খায়। তাও আবার হাড় ছাড়া পরিষ্কার মাংস। চিত্রা ফারাজের পাশে গিয়ে বসল। উপর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল। পিঠে আঁচড়ের দাগ। এই নকশা কোন শিল্পী করেছে? চিত্রা। বড্ডা লজ্জা লাগে চিত্রার। ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্ঠার মতো গন্ধ আসে। চিত্রার একটি অভ্যাস আছে। ছেলে হোক বা মেয়ে কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই সে তাদের চুলের গন্ধ শুকে দেখে। আগে এই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করত সে।
যাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসত তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে চিত্রা। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি। কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে, খামের পচা, আঠালো, ভেজা গন্ধ, যা চিত্রার একেবারে অপছন্দ। চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ বুঝতেই এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল। ফারাজের সম্পর্কে চিত্রা লক্ষ্য করেছে, সে নোংরামি পছন্দ করে না। শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল, খুঁতখুঁতে। চিত্রা উঠতে যাবে, তার আগেই ফারাজ নড়েচড়ে উঠল। লোকটার ঘুম পাতলা। যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতে সাহস পাবে না। ফারাজ সোজা হয়ে শোয়। চিত্রার দিকে তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্নস্বরে বলে, বউ, ক্লোজ আপ। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। উঠে তৈরি হন। রাস্তা খেতে হবে না। আগে একটু আদর দরকার, প্রিয়তমা। ব্যায়াম না করলে শরীরের আড়মোড়া ভাব ভাঙবে না। শরীরে এনার্জি নেই। কাছে আসো, একটু রিচার্জ হই। ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে। ঘাড়ে মুখ ডোবানোর আগেই হঠাৎ দরজা খুলে যায়। কেউ একজন চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ। পোলাপাইনরা এখন আর রাত দিন মানে না। চলবে।